আজকে আমরা মানুষের মনের গভীরে থাকা একটা মানে খুব শক্তিশালী প্রবণতা নিয়ে আলোচনা করব। হুম। কেন আমরা কিছু মানুষ বা ধারণার দিকে এই যে এত প্রবলভাবে টানি, কেন কাউকে বা কোনো কিছুকে এতখানি পছন্দ করি, ভালোবাসি? হ্যাঁ, এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু শুধু আকর্ষণীয়ই নয়, আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকেও নানাভাবে প্রভাবিত করে। মানে বিষয়টা বেশ জটিল। একদম। আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো মূলত মানুষের বিচারবুদ্ধি আর তার কিছু কিছু অদ্ভুত কিন্তু সাধারণ ভ্রান্তি নিয়ে কথা বলে। আচ্ছা। এই লেখাগুলোর উপর ভিত্তি করেই আমরা এই পছন্দ বা ভালোবাসার প্রবণতাটার ভেতরে একটু গভীরে ঢোকার চেষ্টা করব। ঠিক। আমাদের আজকের এই বিশদ পর্যালোচনার লক্ষ্য হল এই শক্তিশালী অনুভূতিটাকে বোঝা, কিভাবে এটা কাজ করে, আর এর ফলে আমাদের অজান্তেই কি কি ঘটে যেতে পারে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করা। কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বোঝাটা খুব দরকারি। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে ভাবা যাক। একেবারে শুরু থেকে যদি দেখি, একটা সদ্য জন্মানো রাজহাঁসের বাচ্চার কথা কল্পনা করুন। রাজহাঁস? ওর জিনে এমনভাবে প্রোগ্রামিং করা থাকে যে জন্মের পর প্রথম যে চলন্ত প্রাণী ওর প্রতি একটু সদয়ভাব দেখায়, ও তাকেই অনুসরণ করতে শুরু করে, তাকেই ভালোবাসতে শুরু করে বলা যেতে পারে। আচ্ছা। সাধারণত এই সৌভাগ্যটা ওর মায়েরই হয়, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু ধরুন জন্মের মুহূর্তে মা আশেপাশে নেই, তার বদলে একজন মানুষ সেই সদ্যজাত হাঁসের বাচ্চার সামনে চলে এলো এবং তার প্রতি মনোযোগ দিল। জানেন কি হবে? কি হবে? উৎস অনুসারে বাচ্চা রাজহাঁসটা সেই মানুষটিকেই নিজের মা ভেবে তার পেছন পেছন ঘুরতে শুরু করবে। বলেন কি, মানুষকেই? হ্যাঁ, প্রকৃতির কি অদ্ভুত খেলা! বাহ! এই উদাহরণটা কিন্তু দারুণ, কারণ এটা সরাসরি প্রশ্ন তোলে, তাহলে কি মানুষের মধ্যেও এমন কিছু জিনগত বা সহজাত বিষয় আছে যা আমাদের পছন্দ বা ভালোবাসার অনুভূতিকে নিয়ন্ত্রণ করে? সেটাই। আমরা কি কিছু ক্ষেত্রে ওই রাজহাঁসের বাচ্চার মতোই প্রোগ্রামড? এখানেই আসছে মানুষের প্রসঙ্গ। এই লেখাগুলো বলছে মানুষও কিছু পরিস্থিতিতে, সেটা স্বাভাবিক হোক বা একটু অসাধারণ, কাউকে বা কিছুকে পছন্দ করতে বা ভালোবাসতে একরকম জন্মায়। জন্মায় সহজাত? হ্যাঁ, বিষয়টা এমন নয় যে আমরা সব ভালোবাসা শিখি, কিছু ভালোবাসা যেন আমাদের ভেতরেই থাকে। যেমন ধরুন সন্তানের প্রতি মায়ের যে টান, যে গভীর ভালোবাসা, ওহ, হ্যাঁ। সেটাকে তো বিশ্বজুড়েই একটা অত্যন্ত শক্তিশালী সহজাত প্রবণতা হিসেবে দেখা হয়। এর জন্য সাধারণত কোনো ট্রেনিংয়ের দরকার হয় না, তাই না? ঠিক তাই। এবং এর পিছনে যে স্পষ্ট জৈবিক কারণও থাকতে পারে সেটারও ইঙ্গিত পাওয়া যায়। জৈবিক কারণ? হ্যাঁ, যেমন একটা গবেষণার কথা সূত্রে উল্লেখ করা হয়েছে, যেটা বেশ চমকপ্রদ। বিজ্ঞানীরা ইঁদুরার একটা নির্দিষ্ট জিন সরিয়ে ফেলার পর দেখলেন কি দেখলেন? দেখলেন মায়ের মধ্যে সন্তানের প্রতি যে স্বাভাবিক মাতৃসুলভ আচরণ, যে যত্ন বা ভালোবাসা, হ্যাঁ, সেটা উধাও হয়ে গেছে। সত্যি জিন সরিয়ে ফেলার পর? সম্ভবত মানব মায়ের মধ্যেও এমন কোনো জিনগত ট্রিগার থাকতে পারে যা এই গভীর ভালোবাসার আচরণকে চালু করে দেয় বা প্রভাবিত করে। তার মানে ব্যাপারটা শুধু আবেগ নয়, এর একটা জৈবিক ভিত্তিও আছে। একদম, সেটাই মনে হচ্ছে। কিন্তু মানুষের ভালোবাসার জগৎ তো আরও অনেক বিস্তৃত, তাই না? আমরা তো শুধু জিনগত সম্পর্কের বাঁধনেই আটকে থাকি না। না, তা তো নয়। বাবা মা, জীবনসঙ্গী বা সন্তান, এদের প্রতি ভালোবাসা তো থাকেই, কিন্তু মানুষ তার জিনগত পরিবার, এমনকি দত্তক নেওয়া পরিবারের বাইরেও বিভিন্ন সামাজিক পরিমণ্ডলে, বন্ধুত্বের বৃত্তে বা বৃহত্তর গোষ্ঠীর মধ্যেও গভীর পছন্দ বা ভালোবাসার সম্পর্ক তৈরি করে। ঠিক, আমাদের সামাজিক জীবনটাই তো এই সম্পর্কে জালে বোনা। হ্যাঁ। এখানে একটা ঐতিহাসিক প্রেক্ষিত মনে রাখা দরকার। এই উৎসগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমানে আমরা রোমান্টিক ভালোবাসার যে তীব্র, প্রায় আদর্শায়িত রূপ দেখি। সিনেমায়, সাহিত্যে, গানে। হ্যাঁ, ঠিক। সেটা সম্ভবত মানব ইতিহাসের বেশিরভাগ সময় জুড়েই এতটা প্রবল বা কেন্দ্রীয় বিষয় ছিল না। তাই নাকি? যেমনটা এখানে বলা হয়েছে, আমাদের সুদূর অতীতের পূর্বপুরুষরা সম্ভবত অনেকটা বনমানুষের মতো ছিল, যাদের মধ্যে যৌন মিলন হয়তো ছিল, কিন্তু সেটা আজকের মতো গভীর রোম্যান্টিক প্রেম বা জীবনভর সঙ্গীর ধারণার উপর ভিত্তি করে নাও হতে পারত। আচ্ছা। ভালোবাসা বা পছন্দের যে জটিল ধারণাগুলো আমরা আজ দেখি, সেগুলো সময়ের সাথে সাথে, সংস্কৃতির সাথে সাথে বিকশিত হয়েছে। এটা রাতারাতি তৈরি হয়নি। বিবর্তনের মতো আর কি। তাহলে প্রশ্ন জাগে, বাবা মা, সঙ্গী বা সন্তান ছাড়াও মানুষ স্বাভাবিকভাবে আর কাকে বা কিসের প্রতি আকৃষ্ট হয়?
কি পছন্দ করে বা ভালোবাসে? এই উত্তরটা খুব সাধারণ শোনালো, এর প্রভাব কিন্তু বিশাল। কি সেটা? এই লেখাগুলো বলছে মানুষ তাকেই পছন্দ করে বা ভালোবাসে যে তাকে পছন্দ করে বা ভালোবাসে। ওহ, মানে অন্যের কাছ থেকে পাওয়া স্নেহ বা অনুমোদন সেটাই আমাদের নিজেদের অনুভূতির জন্ম দেয়। একদম। এর মানে দাঁড়ায় অন্যের ভালোবাসা বা অনুমোদন পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আচরণকে অত্যন্ত শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, আমরা যখন বুঝতে পারি কেউ আমাদের পছন্দ করছে বা প্রশংসা করছে, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি আমাদের একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়। হ্যাঁ, তা তো হয়ই। যেমন সূত্রে একটা মজার পর্যবেক্ষণের কথা বলা হয়েছে, অনেক সময় প্রেমের প্রতিযোগিতায় সেই ব্যক্তি জয়ী হয় যে তার অনুরাগ বা ভক্তি সবচেয়ে বেশি করে দেখাতে পারে। তার মানে ভালোবাসার প্রকাশও ভালোবাসা জয় করতে সাহায্য করে। অনেকটা সেরকমই। আর এটা শুধু রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রেই সত্যি নয়, মানুষ সারা জীবন ধরে আত্মীয় নন এমন অনেকের কাছ থেকেও স্নেহ, অনুমোদন আর স্বীকৃতি পাওয়ার জন্য করত বা অজান্তে চেষ্টা করে যায়। এটা আমাদের সামাজিক অস্তিত্বের একটা মৌলিক দিক তাহলে। ঠিক। আর এখানেই বিষয়টা সত্যিই জটিল আর আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ এই ভালোবাসা বা পছন্দের প্রবণতাটার কিন্তু কিছু বাস্তব ফলাফল আছে। হ্যাঁ, এখানেই মূল ব্যাপারটা। আর এই ফলাফলগুলো সরাসরি আমাদের বিচার বুদ্ধি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। এটা শুধু একটা নিরীহ অনুভূতি নয়। না, একেবারেই নয়। এই সূত্রগুলো অনুযায়ী এর ৩টি প্রধান পরিণতির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কি কি সেগুলো? প্রথমত, আমরা যাকে পছন্দ বা ভালোবাসি তার দোষ ত্রুটিগুলো সচেতন বা অবচেতনভাবে উপেক্ষা করার একটা প্রবল প্রবণতা দেখা যায়। মানে প্রিয়জনের ভুল দেখতে পাই না। হ্যাঁ, বা দেখেও দেখি না। শুধু তাই নয়, আমরা প্রায়শই তার ইচ্ছা বা মতামতকে বেশি গুরুত্ব দিই, এবং কি সেটা হয়তো সবসময় যৌক্তিক নাও হতে পারে। ভালোবাসা যেন একটা ফিল্টার তৈরি করে দেয়। তার মানে ভালোবাসা আক্ষরিক অর্থে আমাদের চোখে একটা পর্দা ফেলে দিতে পারে। প্রিয়জনের স্পষ্ট ভুলগুলোও আমরা সহজে দেখতে পাই না বা দেখতে চাই না। অনেকটা সেরকমই। দ্বিতীয়ত, শুধুমাত্র পছন্দের কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যুক্ত থাকার কারণে যুক্ত থাকার কারণে যুক্ত থাকার কারণে আমরা অন্য ব্যক্তি, পণ্য বা এমনকি ধারণাকেও পক্ষপাত দুষ্টভাবে দেখতে শুরু করি। একটা উদাহরণ দেবেন? ধরুন, আপনার প্রিয় কোনো খেলোয়াড় একটি নির্দিষ্ট ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন। হ্যাঁ। আপনার হয়তো সেই ব্র্যান্ডের প্রতি একটা অকারণ টান তৈরি হতে পারে, নিজে না বুঝেই। ও আচ্ছা। সূত্রে এটাকে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রবণতা, ইনফ্লুয়েন্স ফ্রম মিয়ার অ্যাসোসিয়েশন টেন্ডেন্সির সাথে যুক্ত করা হয়েছে। এর মানে হলো, কোনো কিছু ভালো না খারাপ সেটা বিচার করার সময় আমরা অনেক সময়ই বস্তুনিষ্ঠ তথ্য বা গুণাগুণের চেয়ে দেখি সেটা আমাদের পছন্দের কোনো কিছুর সাথে যুক্ত কিনা। বাবা, এই ধারণাটা তো খুবই শক্তিশালী। খুব। ও, তার মানে শুধু সংযোগটাই যথেষ্ট, তাই তো? জিনিসটা ভালো কি খারাপ তার চেয়ে বড় হয়ে দাঁড়ায় কে বা কি এর সাথে যুক্ত। এটা তো বিপণন থেকে শুরু করে রাজনীতি সব ক্ষেত্রেই কাজে লাগানো হতে পারে। সন্দেহ নেই। আর তৃতীয় পরিণতিটাও কম গুরুত্বপূর্ণ নয়। সেটা কি? সেটা হলো, একবার যখন আমরা কাউকে বা কিছুকে ভালোবেসে ফেলি, তখন সেই ভালোবাসার অনুভূতিটাকে টিকিয়ে রাখার জন্য আমরা অনেক সময় অন্য তথ্য বা সত্যকে বিকৃত করি। তথ্য বিকৃত করি কিভাবে? মানে যে তথ্যগুলো আমাদের ভালোবাসার পাত্র বা ধারণার সাথে মেলে না, সেগুলোকে আমরা হয় এড়িয়ে যাই, নয়তো এমনভাবে ব্যাখ্যা করি যাতে আমাদের মূল অনুভূতিটা অক্ষত থাকে। আচ্ছা, নিজের বিশ্বাস বা অনুভূতিকে বাঁচানোর জন্য আর কি। হ্যাঁ, এটা এক ধরনের জ্ঞানীয় আত্মরক্ষা বলা যেতে পারে। তার মানে ভালোবাসা বা পছন্দ আমাদের যুক্তিবোধকে শুধু প্রভাবিতই করে না, রীতিমতো চালনা করতে পারে। ঠিক। আমরা যাকে বা যা কিছুকে ভালোবাসি তার সম্পর্কে পুরোপুরি নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ থাকাটা সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এখানে আরও একটা মজার মোচড় আছে। কি সেটা? এই প্রক্রিয়াটা কিন্তু একমুখী নয়, এটা উল্টো দিকেও কাজ করে। উল্টো দিকে মানে? অর্থাৎ কাউকে বা কিছুকে যখন আমরা প্রশংসা করি, তখন শুধু যে সেই ব্যক্তি বা বস্তুর উপকার হয় তা নয়। প্রশংসা করার এই কাজটি আমাদের মনে তার প্রতি ভালোবাসা বা পছন্দকে আরও বাড়িয়ে তোলে। বলেন কি, প্রশংসা করলে নিজেরই ভালোবাসা বাড়ে? হ্যাঁ, এটা একটা চক্রের মতো কাজ করে। বাহ, তার মানে প্রশংসা শুধু অন্যের জন্য নয়, নিজের অনুভূতির জন্যও গুরুত্বপূর্ণ, যাকে বলে একটা ফিডব্যাক লুপ। ঠিক ধরেছেন। প্রশংসা করলে ভালোবাসা বাড়ে, ভালোবাসা বাড়লে আরও প্রশংসা করতে ইচ্ছে করে। আর এই ফিডব্যাক মোডের কারণে ফলাফল অনেক সময় বেশ চরম আকার ধারণ করতে পারে।
চরম কিরকম? ভালোবাসার বস্তু, ব্যক্তি বা এমনকি কোনো ধারণার জন্য মানুষ অবিশ্বাস্য ত্যাগ স্বীকার করতে পারে। সূত্রে এমনও বলা হয়েছে যে মানুষ কখনো কখনো জেনে শুনে আত্মধ্বংসের পথেও পা বাড়াতে পারে, সর্বনাশ। যদি তার মনে হয় এটা তার ভালোবাসার পাত্র বা ধারণার প্রতি চরম আনুগত্য বা ভালোবাসার প্রমাণ। ইতিহাসেও এমন অনেক উদাহরণ আমরা দেখতে পাই। বিষয়টা যত গভীরে যাচ্ছে তত অবাক হচ্ছি। এটা শুধু ব্যক্তিগত সম্পর্ক বা আবেগের বিষয় নয়, এর প্রভাব তো আরও অনেক বিস্তৃত। অবশ্যই, যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে দেখব যে ভালোবাসা বা পছন্দের এই প্রবণতা, বিশেষ করে যখন তার সাথে প্রশংসা যুক্ত হয়, হ্যাঁ, তখন তার প্রভাব শুধু ব্যক্তিগত বা যৌন সম্পর্ক ছাপিয়ে জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। আমাদের কাজ, আমাদের আদর্শ, আমরা যে বিষয়গুলো নিয়ে চর্চা করি সবখানেই এর ছাপ থাকতে পারে। যেমন এই লেখাগুলোতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, কি কথা? যে ব্যক্তির মধ্যে ভালো, প্রশংসনীয় মানুষ এবং ভালো ধারণাকে গভীরভাবে ভালোবাসার এবং সম্মান করার ক্ষমতা থাকে, সে জীবনে একটা বিরাট সুবিধা পায়। আচ্ছা, সুবিধা পায় কিভাবে? এটা নাকি ওয়ারেন বাফেট এবং এই সূত্রের লেখকের নিজের জীবনেও ঘটেছে। তারা দুজনেই কিছু একই ধরনের মানুষ বা ধারণাকে গভীরভাবে ভালোবেসে বা প্রশংসা করে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উপকৃত হয়েছেন। ইন্টারেস্টিং। কোনো উদাহরণ আছে? হ্যাঁ, এখানে ওয়ারেন বাফেটের কাকা ফ্রেড বাফেটের একটা খুব সুন্দর আর মানবিক উদাহরণ দেওয়া হয়েছে। ফ্রেড বাফেট। হ্যাঁ, ফ্রেড বাফেট একটি সাধারণ মুদি দোকানে কাজ করতেন, কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা, সততা আর সবসময় হাসিখুশি থাকার যে ক্ষমতা, সেটা ছিল অসাধারণ। ওয়ারেন বাফেট এবং এই লেখক দুজনেই দূর থেকে ফ্রেড বাফেটের এই গুণগুলোকে গভীর শ্রদ্ধার চোখে দেখতেন এবং প্রশংসা করতেন। আচ্ছা। লেখকের মতে ফ্রেড বাফেটের মতো নির্ভেজাল ভালো মানুষ হওয়াটা অত্যন্ত কঠিন একটা কাজ, এবং তার সম্পর্কে জানা বা তার মতো হওয়ার চেষ্টা করাটা লেখককে ব্যক্তিগতভাবে আরও উন্নত মানুষ হতে সাহায্য করেছে। তার মানে ভালো মানুষকে বা ভালো ধারণাকে ভালোবাসা বা প্রশংসা করাটা আসলে নিজেরই উন্নতিতে সাহায্য করে। একদম। এখানে শিক্ষাটা হলো ভালো মানুষ বা ভালো ধারণাকে শুধু পছন্দ করাই নয়, তাকে সক্রিয়ভাবে ভালোবাসা এবং প্রশংসা করার মাধ্যমে আমরা নিজেরাও উন্নত হতে পারি। এটা শুধু একটা অনুভূতি নয়, এটা একটা চালিকা শক্তিও বটে। দারুণ উপলব্ধি। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? ভালোবাসা বা পছন্দের এই প্রবণতাটা আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা শুধু একটা মিষ্টি অনুভূতি নয়, না, বিলকুল নয়। এর সুনির্দিষ্ট এবং শক্তিশালী কিছু ফলাফল আছে। যেমন আমরা প্রিয়জনের দোষ ত্রুটি দেখেও না দেখার ভান করি, হ্যাঁ, যা কিছু তার সাথে সম্পর্কিত সেগুলোর প্রতি অকারণ পক্ষপাত দেখাই। ঠিক। এমনকি ভালোবাসার জিনিসটাকে রক্ষা করার জন্য বাস্তব তথ্য বা সত্যকেও নিজের মতো করে বদলে ফেলি। একদম। এবং এর সাথে প্রশংসার একটা শক্তিশালী পারস্পরিক সম্পর্ক আছে। হ্যাঁ, ওই ফিডব্যাক লুপ। প্রশংসা এই অনুভূতিকে আরও তীব্র করে তোলে। আবার এই অনুভূতি আমাদের প্রশংসা করতে উদ্বুদ্ধ করে। এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সচেতন হওয়াটা খুব জরুরি। কেন জরুরি? এটা শুধু আমাদের সামাজিক সম্পর্কগুলোকে ভালোভাবে বুঝতে সাহায্য করে তাই নয়, বরং বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তখন আমরা যে সম্ভাব্য পক্ষপাতদুষ্ট হতে পারি সেই বিষয়ে আমাদের সতর্ক করে। আচ্ছা, আমাদের পছন্দ অপছন্দ কিভাবে নীরবে আমাদের যুক্তির জগৎকে প্রভাবিত করছে সেটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম। এই আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসছে, যা হয়তো আমাদের সবারই ভাবা উচিত। কি প্রশ্ন? আমরা দেখলাম ভালোবাসা বা পছন্দ আমাদের বিচার বুদ্ধিকে এতটা প্রভাবিত করতে পারে যে আমরা প্রিয়জনের দোষ এড়িয়ে যাই বা তার ভালোর জন্য তথ্যকেও বিকৃত করতে পারি। এখন প্রশ্ন হল, একজন ব্যক্তি কিভাবে নিজের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে, যাতে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়, বিশেষ করে যখন সেই সিদ্ধান্ত কোনো প্রিয় মানুষ বা খুব পছন্দের কোনো ধারণাকে কেন্দ্র করে, এই স্বাভাবিক পক্ষপাতগুলো যতটা সম্ভব কমানো যায়। খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, কিভাবে ভালোবাসা বজায় রেখেও যুক্তির পথটা খোলা রাখা যায়, এটা একটা বড় চ্যালেঞ্জ, তাই না? অবশ্যই। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। এটাই নিয়েই না হয় ভাবা যাক আজকের মতো।